আগের দিন এক্সেলের মার্কশিটটা করেছিলাম তাই তো? CIT আচ্ছা, লজিক্যাল ফাংশনের মধ্যে ইফ দিয়ে আমরা গ্রেড বার করেছি তাই তো? এটা হয়েছিল সিনট্যাক্স ফর মাল্টিপল কন্ডিশন। সেখানে আমরা একটা মার্কশিট তৈরি করে সেখানে পার্সেন্টেজ এবং গ্রেডটা বার করেছিলাম। ওকে, আমরা এক্সেল খুলে একবার দেখে নিই সেটা কী নামে সেভ করেছিলাম, এটাই মনে হবে সম্ভবত। দেখি এটা দেখো, পার্সেন্টেজ টোটাল বার করতে গেলে কি বলেছিলাম, এইগুলোকে সিলেক্ট করে তোমার সাম দিয়ে যোগ করতে হবে। সাম এটা কত আছে C2 থেকে I2 পর্যন্ত যোগ করতে হবে, এটাই বলেছিলাম তাই তো? কলম দিয়ে তাহলে টোটালটা বেরিয়ে গেল আমার। অথবা আমি আরেকবার টোটাল পার্সেন্টেজটা ডিলিট করে দিই। ঠিক আছে, টোটাল পার্সেন্ট ডিলিট করলাম, গ্রেডটা আপাতত করলাম না কারণ গ্রেডটা আগের দিন বার করলাম। দেখে নাও। তুমি এন্ট্রি করার পর এইখানে ডাইরেক্টলি লিখতে পারো সমান চিহ্ন দিয়ে সাম ফাংশন ইউজ করতে পারো। SUM সাম লিখবে, প্রথম বন্ধনী দিবে। ঠিক আছে, প্রথম বন্ধনী দেওয়ার পর তোমার এই সেল অ্যাড্রেস থেকে এই সেল অ্যাড্রেস পর্যন্ত I2 পর্যন্ত লিখতে হবে, মানে C2 থেকে I2 পর্যন্ত যোগ হবে। C2 কোলন চিহ্ন দিবে, দিয়ে I2 দেবে ব্র্যাকেট ক্লোজ, এইটা হবে যোগ। এইটাকে এবার এইখান থেকে ড্র্যাগ করে দিলে, ফিল বা ড্র্যাগ করে দিলেই এটা সবার বেরিয়ে যাবে। এটা হলো টোটাল। ওকে, আর একটা শর্টকাট বলে দিই টোটালের। তুমি যদি এটা লিখতে না পারো, এই ঘরটা ফাঁকা আছে তো, পরের ঘরটাতে বসবে। এই ঘরগুলোকে সিলেক্ট করলে এইভাবে সিলেক্ট করার পর এখানে দেখবে অটো সাম বলে, হোম ট্যাবের ভিতরে অটো সাম বলে একটা অপশান আছে। অটো সাম মানে যোগ তো, তাই তো? অটো সামই হবে এটা। হ্যাঁ, ক্লিক করবে, দেখবে সামটা বেরিয়ে যাবে। যখন 618 বেরিয়ে গেল। হ্যাঁ, একটা করে করতে হবে না, এইটাকে টেনে দিলে এবার চলে আসবে। এখানে ফাংশনটা দেখো, ডাবল ক্লিক করো, ওইটাই লেখা আছে, C2 থেকে I2 লেখা আছে, ওটা অটোমেটিক্যালি বসে যায়। ঠিক আছে, যত দূরে তুমি সাম করতে চাইছো, সাপোজ তুমি এই কলম বরাবর নিচে যোগ চাইছো, এইগুলোর যোগটাই নিচে চাইছো। ঠিক আছে, সিলেক্ট করলে এভাবে দিয়ে সামে ক্লিক করো, দেখো নিচে চলে আসবে যোগটা। এই দেখো, এগুলোর যোগ কত হলো? 532। এবার এইটাকে যদি এই ধারে টানো তাহলে এদের যোগ নিচে চলে আসবে। বোঝা গেল? এটা পার্সেন্টেজ কি? আমার যদি প্রত্যেকটা সাবজেক্ট 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে টোটালকে আমি তত দিয়ে ভাগ করে দেবো। 7টা হলে 7টা, 8টা হলে 8টা। ওকে, তাহলে এখানে আমার প্রত্যেকটাই ভেবে নিয়েছি যে আমি প্রত্যেকটা 100 নম্বরের পরীক্ষা, তাহলে সাবজেক্ট আছে 1 2 3, হ্যাঁ 7টা। তাহলে টোটালে সেল অ্যাড্রেস কত? এটা J2, তাহলে J2 সেল অ্যাড্রেসটা বসাও। J2 বিভক্ত সাইন দাও, বিভক্ত 7। আর কিছু না, এন্টার মারো, দেখো টোটাল বেরিয়ে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এবার কি করবে, এইটাকে এইখানে ধরে টেনে দেবে। ওকে, গ্রেডটা এবার অটোমেটিক এলো। গ্রেডের জন্য আগের দিন আমরা করেছিলাম ইফ দিয়ে করতে হবে। প্রথমে চেক করতে হবে কোনো সাবজেক্ট 25-এর কম আছে কিনা, তার জন্য আমরা এই ফাংশন এটা ইউজ করেছিলাম। এখানে এটা এই যে এটা অর দিয়ে প্রত্যেকটা সেল অ্যাড্রেস অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, যা সাবজেক্ট আছে, কোনো সাবজেক্ট 25-এর নিচে যদি হয়, মানে অর ফাংশন ইউজ করতে হবে। এতগুলোর মধ্যে কোনো সাবজেক্ট যদি 25-এর নিচে হয় তাহলে যে রেজাল্টটা দেখাবে সেটা হচ্ছে সাবজেক্ট ব্যাক। তারপরে এবার পার্সেন্টেজ চেক করো। ইফ L2 হচ্ছে পার্সেন্টেজের সেল অ্যাড্রেস। যদি 90-এর বেশি হয় কোন গ্রেড হবে, 80-এর বেশি হলে কোন গ্রেড হবে, 70-এর বেশি হলে কোন গ্রেড হবে, 60-এর বেশি হলে কোন গ্রেড হবে, 50-এর বেশিতে কোন গ্রেড, 40-এর বেশিতে কোন গ্রেড, 30-এ কোন গ্রেড, 25-এ কোন গ্রেড, এবং এগুলোর বাইরেও যদি কোনো গ্রেড হয় তাহলে সেটা কি দেখাবে? ফেল। তবে আশা করি আর ফেল এখানে দেখানোর মতন আসবে? ফেল দেখানোর মতন আসছে কি? আসবে না, কারণ কোনো প্রত্যেকটা সাবজেক্টেই যদি 25 পেয়ে যায়
ঠিক আছে, তাহলে তো সে পাস করে যাবে। আর যখনই কোনো সাবজেক্টে 25-এর কম হয়ে যাবে আগে কি দেখিয়ে দেবে, সাবজেক্ট ব্যাক দেখিয়ে দেবে, সাবজেক্ট ব্যাক বা ফেল হয়ে যাবে। ঠিক আছে, এটা হ্যাঁ, সাবজেক্ট ব্যাকটা প্রথমে যেহেতু দিয়েছি আমরা, তাই সাবজেক্ট ব্যাকটাই দেখাবে। দেখো একটা জিনিস, আমি সবকে 25 করে দিচ্ছি, নাম্বার এখানে 25 করে দিচ্ছি। 25, সরি ট্যাব মারতে হবে, পাশে ঘরে আসবে, আসছে, ও সরি ট্যাব না টিপে আমি ক্যাপস লক অন টিপছিলাম। ঠিক আছে, 25, 25, 25, 25, তাহলে ডি গ্রেড ডি চলে এসেছে। কোনো সাবজেক্টে ও গিয়ে 24 পেলো, তাহলে ফেল দেখাবে না সাবজেক্ট ব্যাক দেখাবে? ফেল আর দেখাবে না, কেননা আগেই চেক করে নিচ্ছে যে 24-এর কম আছে কিনা, সাবজেক্ট ব্যাকটাই আমাকে দেখিয়ে দেবে। ওকে, 25। এবার আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে স্যালারি শিট তৈরি করব। ঠিক আছে, দেখো আমরা স্যালারি শিট তৈরি করব। স্যালারি শিট কি জিনিস? স্যালারি শিট কি জিনিস এখানে দেখতে পাচ্ছ, স্যালারি শিট। স্যালারি শিটে ইএমপি নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, বেসিক পে, ডিএ, এইচআরএ, এমএ, টিএ, গ্রস, পি ট্যাক্স, পিএফ, লোন, টোটাল ডিডাকশান, নেট স্যালারি, এরকম কিছু হেডিং আছে। তো স্যালারি শিটটা কি জিনিস অ্যাকচুয়ালি? যে সমস্ত যারা চাকরি করে তারা কি পায়? স্যালারি পায়। আর যারা পড়াশোনা করে তারা কি পায়? পড়াশোনা করে তারা বেতন কি কোনো পাবে? ওরা মার্কস পায়, তাই মার্কশিট। আর যারা চাকরি করে স্যালারি পায় তাদের স্যালারি শিট। ওকে, তাই আমাদের মার্কশিটে আমরা পড়াশোনা করছি, আমরা মার্কশিট পেলাম, মার্কশিট কী করে গ্রেড বার করতে হয় সেটা আমরা চেক করলাম। ওকে, এবার স্যালারিতেও কী করে ক্যালকুলেশন করতে হয় সেটাও আমরা দেখব। তো স্যালারি শিটে সাধারণত কী কী থাকে সেই ডেটাগুলো আমাদেরকে জানতে হবে, হেডিংগুলো জানতে হবে। দেখো প্রথমে হেডিংয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কী নাম আছে? ইএমপি নেম। ইএমপিটা শর্টকাটে লিখেছি, ইএমপি মানে হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ি নেম মানে যে চাকরি করে তার নাম। ওকে, এখানে বসবে। ডেজিগনেশন, তারপরে কি আছে? DESIGNATION, ডেজিগনেশন। ডেজিগনেশন মানে হচ্ছে পদ। একটা অর্গানাইজেশন বলো বা সংস্থায় বলো, যেখানে যে চাকরি করে প্রত্যেকটা এমপ্লয়ের নিজস্ব পদ আছে, তাই নাকি? এই স্কুলের ক্ষেত্রে আমরা দেখি সাপোজ কী কী পদ আছে একটা স্কুলে? হেডমাস্টার, সভাপতিরা সরকারি নয়, সবার বেতন পায় না তো সভাপতিরা। হেডমাস্টার, আর কী কী থাকে? অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে, প্রায়ার টিচার থাকে, গ্রুপ ডি থাকে, গ্রুপ সি থাকে, পিয়ন থাকে, নাইট গার্ড থাকতে পারে, এগুলো চাকরি করে। যারা সভাপতি বলছো এরা হচ্ছে পাবলিক মানে কি বলবো, প্রতিনিধি মানে জনপ্রতিনিধি। ঠিক আছে, প্রেসিডেন্টটাও জনপ্রতিনিধি। ঠিক আছে, হ্যাঁ, যেমন বিডিও অফিসে বিডিও সরকারি চাকরি করে, কিন্তু ওখানে যে সভাপতি আছে যার সাইন লাগে তোমাদের, সভাপতি কিন্তু সরকারি চাকরি করে না। ওকে কে নির্বাচন করেছে? জনসাধারণ নির্বাচন করেছে। ওরা 5 বছর পর না থাকতেও পারে, কিন্তু যে বিডিও সে থাকবেই, সে চাকরি করে, তার মেয়াদ 60 বছর বয়স পর্যন্ত। ওকে, তাহলে একজন প্রধান, অঞ্চলের প্রধান, সে কি চাকরি করে? ওকে জনসাধারণ নির্বাচন করে, তাই নাকি? 5 বছরের জন্য নির্বাচন করেছে, ভালো হলে আরও 5 বছর রাখবো, আরও ভালো হলে আরও রাখবো, তাই না? সেটা জনসাধারণের উপর ডিপেন্ড করছে। ওকে, তাহলে দেখো ডেজিগনেশন হচ্ছে তার পদ। সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ডেজিগনেশন, জনপ্রতিনিধিরও বিভিন্ন ডেজিগনেশন আছে, তাই না? মেম্বার আছে, প্রধান আছে, অনেক রকম ডেজিগনেশন আছে, সভাপতি আছে। আচ্ছা, এবার আসছে ডিপার্টমেন্ট, মানে যে চাকরি করছে সে কোন ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টের বাংলা কি? দপ্তর। কোন দপ্তরে? কয়েকটা দপ্তরের নাম বলো সরকারি। ডিপার্টমেন্ট, স্কুল কলেজটা একটা ডিপার্টমেন্টের আন্ডারে থাকে, সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট। স্কুল কলেজ, প্রাইমারি স্কুল বলো, হাই স্কুল বলো। দেখো প্রাইমারি স্কুল একটা ডিপার্টমেন্ট, মানে এডুকেশন ডিপার্টমেন্টেরই সেকেন্ডারি বোর্ডের মধ্যে থাকে, প্রাইমারি বোর্ডের মধ্যে থাকে, হায়ার সেকেন্ডারি বোর্ড। ঠিক আছে, কলেজগুলো থাকে ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু টোটাল ডিপার্টমেন্টটাই এডুকেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাদের ভাগ আছে, শিক্ষা দপ্তর বলি আমরা যেটা বাংলায়। আর হসপিটাল বলো, হসপিটালগুলো হচ্ছে স্বাস্থ্য দপ্তরে থাকে। ঠিক আছে, তুমি যখন চাষবাস নিয়ে কাজ করবে তখন কৃষি দপ্তরে থাকবে, এগ্রিকালচার। ওকে, যখন জমি জায়গার পরিমাণ নিয়ে থাকবে যে আমার এতটা জমি আছে, রেকর্ড হচ্ছে না, এ হচ্ছে না, তখন কোন ডিপার্টমেন্টে যাব? ভূমি দপ্তর। ল্যান্ড ডিপার্টমেন্ট, যেখানে রেকর্ড করতে গেলে ভূমি দপ্তরে যেতে হয় আমাদেরকে, ল্যান্ড ডিপার্টমেন্টে। ঠিক আছে, তাহলে এইরকম বিভিন্ন, যেমন পুলিশ, ঠিক আছে, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে, যেখানে আমাদের পুলিশরা চাকরি করে। ওকে,
তো এইরকম মানে প্রতিরক্ষা দপ্তর আছে, অনেক রকম দপ্তর আছে যেখানে এমপ্লয়িরা চাকরি করে এবং তাদের বিভিন্ন ডেজিগনেশন থাকতে পারে। তো সে যেখানেই চাকরি করুক তাদের ডেজিগনেশনের এই ডিপার্টমেন্ট একটা থাকবে, ঠিক আছে, কোন ডিপার্টমেন্টে সে চাকরি করছে। এবার এটা চলে গেল তাদের বেসিক ডিটেলস। এবার চলে আসছে স্যালারির বেসিক পে, মানে মূল বেতন ওদের। ওকে, যখন কোনো এমপ্লয়ি জয়েন করে তাদের একটা মূল বেতন তাদেরকে দেওয়া হয়, এটা হচ্ছে মূল বেতন। যখন তুমি কোনো গেজেট দেখবে, অ্যাডভার্টাইজমেন্ট দেখবে, দেখে নিয়োগ হবে বা পরীক্ষার জন্য বসবে, সেখানে কিন্তু বেসিক পেটাই উল্লেখ করা থাকে। আদার্স এই সমস্ত ডিএ, এইচআরএ, এমএ, টিএ এগুলো উল্লেখ থাকে না, ঠিক আছে। এগুলো একটা গভর্নমেন্টের রুলস আছে, এগুলোকে ভাতা বলা হয়। কি বলা হচ্ছে? ভাতা। ভাতা দেয় সরকার, ঠিক আছে, মহার্ঘ ভাতা। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, ওকে। এইচআরএ হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স। এই সমস্ত সব ভাতা সবাই পায় না, তবে দেওয়া হয়, ওকে। কিছু কিছু জায়গায় আরও স্পেশাল স্পেশাল ভাতার পায়, এক একজন এক রকমের ভাতা পায় কিন্তু, ঠিক আছে, যেগুলো সবাই পায় না। তো থাকে এরকম ভাতা, হ্যাঁ হ্যাঁ, মানে অনেক রকম ভাতা পায়, ওকে। যেমন যারা পাহাড়ে চাকরি করে তারা হিল অ্যালাউন্স বলে একটা এক্সট্রা ভাতা পায়। যারা পাহাড়ে চাকরি করে তাদেরকে এমনি নর্মাল যে ভাতাগুলো কমন দেওয়া হয়, কমন যেটা দেওয়া হয় সেটা বলে দিই, ডিএ দেওয়া হয়, এইচআরএ দেওয়া হয়, এমএ দেওয়া হয়, ঠিক আছে, এটা কমন সবার ক্ষেত্রে আশা করি দেওয়া হয়, প্রত্যেক এমপ্লয়ের ক্ষেত্রে। টিএটা দেওয়া হয় না সবাইকে, ট্রাভেলিং অ্যালাউন্স, যাতায়াত খরচা সবাইকে দেওয়া হয় না, স্পেশাল পারপাসে পায়। যেমন ধরেন বিডিও, বড় বড় পদে যারা চাকরি করছে তাদের জন্য টিএ হিসাবে তাদেরকে একটা গাড়ি দিয়ে দেয় সরকার, সরকারি খরচায় চলে, ঠিক আছে, থাকে না, তারা গাড়িতে যাওয়া আসা করে, তো এইরকম থাকে। পাহাড়ে যারা চাকরি করছে তাদেরকে একটা হিল অ্যালাউন্স দেওয়া হয়, মানে পাহাড়ে চাকরি করছে, এখানকার মানুষ পাহাড়ে গিয়ে চাকরি করছে, তাদের জন্য একটা হিল অ্যালাউন্স থাকে এক্সট্রা। যারা মানে বিশেষ চাহিদা সম্পন্ন এমপ্লয়, মানে অনেক সময় দেখবো যারা দেখে আমরা হ্যান্ডিক্যাপ বলি যে সমস্ত বাচ্চাগুলোকে, সেরকম অনেকে হ্যান্ডিক্যাপ আছে, তারা চাকরিও তো করে, তাহলে তাদের জন্য এক্সট্রা ভাতা থাকে একটা, ঠিক আছে, কনভে অ্যালাউন্স বলে, ওকে। তারা এক্সট্রা একটা ভাতা পায়, ওকে। তাহলে এইগুলো ভাতাগুলো তাদেরকে দেওয়া হয়। এইগুলোর নাম শর্টকাটে লিখেছি আমি, এদের ফুল ফর্ম এখানে লেখা আছে। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, এমএ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, টি হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স, ঠিক আছে। তাহলে এইগুলো একটা পার্সেন্টেজে দেয়, ওকে। এই পার্সেন্টেজগুলো বাড়ে কমে অনেক কিছু হয়, পার্সেন্টেজে দেয়। তো আমি একটা আনুমানিক পার্সেন্টেজ দিয়েছি, রাজ্য সরকারের এমপ্লয়ীদের একটা পার্সেন্টেজ আর কেন্দ্র সরকারের এমপ্লয়ীদের একটা পার্সেন্টেজ আলাদা আলাদা হতেই পারে, ঠিক আছে, আলাদা আলাদাই চলছে বর্তমানে, চলছে বলেই ঝামেলাটা চলছে যে ওদের দিচ্ছে এত আমাদের কেন দিচ্ছে না, তাই না। আচ্ছা, তো এই মূল বেতনটাই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে লেখা থাকে যে তুমি কত টাকা বেতনে জয়েন করছো, বাকি এগুলো তোমাকে ভাতা হিসাবে দেবে। তো এখানে আমাদেরকে যে এক্সেল শিটটা আমরা করছি মেনলি শিখছি ক্যালকুলেশন করা। এখানে এবার তোমাকে কারো স্যালারি করতে হবে, ঠিক আছে। তুমি এমন জায়গায় জয়েন করেছো, 10 জন এমপ্লয়, 20 জন এমপ্লয় আছে বা 100 জন এমপ্লয় আছে, তাদের স্যালারি করতে হবে, তাদের স্যালারি ক্যালকুলেশন করতে হবে এই শিটে, ওকে। আমি যখন ফার্স্ট জয়েন করলাম তখন কিন্তু এক্সেলেই স্যালারি হতো মাস্টারমশাইদের। আমার লালগোলা ব্লকে যত শিক্ষক শিক্ষিকা আছে সমস্ত টিচারদের বেতন এক্সেলেই করতাম আমি ফার্স্ট জয়েন করে, ঠিক আছে। তাহলে তাদেরকে আমাকে এই হিসাবগুলো এখানে করতে হতো। ডিএ ধরে নাও, ডিএ তখন হয়তো দেখা গেল 12% দিচ্ছে, বললো এই মাসে এবার 15% দিব, 3% বাড়ালো, ঠিক আছে। তাহলে সেই 3% যে বেসিক পে তার 3% কত টাকা হবে সেটাকে বাড়িয়ে আমাকে হিসাব করতে হবে, সেই ক্যালকুলেশনগুলো করতে হবে, বুঝতে পেরেছো তো। এখন এটা অনলাইন হয়ে গেছে, অনলাইন বলতে পোর্টালে সফটওয়্যার তৈরি করা হয়ে গেছে, সেই সফটওয়্যারে অটোমেটিকলি বেড়ে যাবে, আমাদেরকে আর খাটতে হবে না, অটোমেটিক বেড়ে যাবে। কিন্তু যেখানে ম্যানুয়াল কাজ হবে, এক্সেলে কাজ করবে তুমি, তখন তোমাকে এটা করতে হবে, তার জন্য এগুলো শেখা হয়, ওকে। তুমি কোনো কোম্পানিতে কাজ করছো, যে কোম্পানিতে 10 জন 20 জন এমপ্লয় আছে তাদের স্যালারি তোমাকে নির্ধারণ করতে হবে, তখন তোমাকে তো এক্সেলেই করতে হবে, যদি তুমি আলাদা স্পেশাল সফটওয়্যার সেই কোম্পানি না তৈরি করে, ঠিক আছে, তাহলে তোমাকে এক্সেলেই কাজগুলো করতে হবে। এবার ডিএ বার করতে হবে, এইচআরএ বার করতে হবে, এমএ বার করতে হবে, টিএ বার করতে হবে। তাহলে এইগুলো একটা অ্যামাউন্ট বসবে, সাপোজ এ 41,200 টাকা বেসিক পে, ওকে যদি 12% দিয়ে দিই তাহলে কত টাকা হবে, এর 12% সমান কত টাকা এখানে বার করতে হবে। তাহলে এক্সেল ক্যালকুলেশন তো করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়, পার্সেন্টেজ বার করাও যায়, এটা আমরা আগের দিন করলাম, তাই নয়। তাহলে এইচআরএ কত পার্সেন্ট এখানে দিয়েছি, আপাতত 12% দিয়েছি। এমএ সবারই জন্য কত টাকা দেওয়া আছে, 500 ফর অল, এখানে 500 টাকা সবারই জন্য। আচ্ছা, ট্রাভেলিং অ্যালাউন্স কোনো
স্পেসিফিক নয়, তবুও আমি এখানে 3% বার করতে বলেছি, কোনো কোনো ক্ষেত্রে লাগতে হতে পারে, তার জন্য বার করতে বলেছি। তাহলে 3% দিবে। তাহলে যে টাকাগুলো বেরোলো ও মোট কত টাকা হলো সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে এখানে যে টাকাটা হবে এই গ্রসের ঘরে বসবে, ঠিক আছে? সবগুলো যোগ করে কোথায় বসবে? গ্রসের ঘরে বসবে। ওকে, তাহলে গ্রস সমান কি না, তো বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ প্লাস টিএ, আরও যদি কিছু ভাতা থাকে কনভে হিল সবগুলো যোগ করে কি হবে? গ্রস হবে, মানে টোটাল বেতনটা হলো, ঠিক আছে? বেতনে এগুলো দেওয়ার পার্ট হলো, তাহলে এত টাকা স্যার হলো। দেওয়ার পরে এবার কি হবে? কাটাকাটির পালা চলে আসছে। প্রথমত একটা ট্যাক্স নেবে যেটাকে বলা হয় পি ট্যাক্স। পি ট্যাক্স মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, প্রত্যেকটা এমপ্লয়িকে এটা দিতে হবে। প্রফেশনাল ট্যাক্স, এই যে পি ট্যাক্স, ঠিক আছে? প্রত্যেক মাসেই তাকে আমাকে দিতে হবে বেতন থেকে। যারা চাকরি করে তাদের প্রত্যেক মাসে একটা ট্যাক্স লাগে সরকারকে। ট্যাক্সের বাংলা কি? হ্যাঁ, কর। কর দিতে হবে, ঠিক আছে? কর তো সে আমরা আজ থেকে নয়, যবে থেকে শাসন চলছে তবে থেকে কর দিয়ে আসছি, তাই না? কর ছাড়া সরকার চলবে কি করে? সরকার যে বেতন দিচ্ছে শিক্ষকদের বলে, এমপ্লয়ীদের, রাস্তাঘাট করছে, এত কিছু করছে, কোথা থেকে করছে? সেই সোর্স অফ ইনকাম হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে ট্যাক্স থেকে। প্রত্যেকটা জিনিসে ট্যাক্স লাগে। তুমি যে কম্পিউটার কিনছো, মোবাইল কিনছো, পেন কিনছো, খাতা কিনছো, যাই কিনছো, দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জিনিসের যা দাম তার যে ট্যাক্সটা আমরা সরকারকে পে করি, ঠিক আছে? তাহলে সেই ট্যাক্সের ইনকাম থেকে সরকার আমাদের চলে। ওকে, তাহলে সরকারের নিজের টাকাগুলো আমাদেরই টাকা, ঠিক আছে? আমাদের টাকা, জনসাধারণের টাকায় চালানোর দায়িত্ব দিয়েছি। তাদের কত কথা শুনতে হয়। একজন ধরে নাও এমপ্লয়, তুমি বিডিও অফিসে গেলে, হ্যাঁ তোমাকে মানে পাত্তা দিচ্ছে না, ঠিক আছে? পাত্তা দিচ্ছে না, সে কীভাবে যে আমি চাকরি পেয়ে গেছি মানে বিশাল কিছু? তো চাকরির টাকাটা দিচ্ছে কে ওকে? সরকার দিচ্ছে। সরকারকে কে দেয়? সাধারণ মানুষই দেয়। তার অধিকার আছে এরকম কথা বলার, ঠিক আছে? এর জন্যই তো ভোট হয়, যে তুমি ঠিকঠাক চালাতে পারছো কি পারছো না। পাবলিককে যদি ঠিক না থাকো, পাবলিক আবার তোমাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে? এর জন্যই ভোটটা হয়। আচ্ছা, ট্যাক্সের ব্যাপার গেলাম। তাহলে বিভিন্ন রকমভাবে সরকারের ইনকাম হচ্ছে ট্যাক্স থেকে। আরও ইনকাম আছে, যদি কিছু যেখান থেকে ইনকাম হয়, ঠিক আছে, সেই সমস্ত সোর্স থেকে আমদানি রপ্তানি বিভিন্ন মাধ্যম দিয়ে সরকারের ইনকাম হয়। ওকে, আচ্ছা, যেমন ধরো সৌদি আরবের মেন ইনকাম কি? তেল। তেল থেকেই ওরা বড় লোক ধরানো, ঠিক আছে? আদার্স কিচ্ছু নয়, গাছ নাই, পালা নাই, নদী নাই, কিছু নাই। হ্যাঁ, এইসব জিনিস থেকেই বেশি ইনকাম। ওকে, আচ্ছা, এবার আসছে পি ট্যাক্স। তাহলে প্রফেশনাল ট্যাক্স হলো, ঠিক আছে? তাহলে এই একটা ট্যাক্স, এই এমপ্লয়ীদেরকে এই একটা ট্যাক্স দিতে হয়, যে ট্যাক্সটা ধরে নাও যারা চাকরি করে না তাদের লাগছে না। আর একটা ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স দিতে হয়। ওটা বছরের শেষে দিতে হয়, একবার দিতে হয় ইনকাম ট্যাক্স, ঠিক আছে? ওই ইনকাম ট্যাক্সের একটা স্ল্যাব আছে। স্ল্যাব বলতে দেখা গেল বছরে তোমার 6 লাখের উপর ইনকাম হয়। কারো যদি 6 লাখের উপর ইনকাম হয়, বাকি যে টাকাটা ইনকাম হলো সেই টাকার এত % ট্যাক্স তোমাকে সরকারকে দিতে হবে, একটা পার্সেন্টেজ লিমিট থাকে, ঠিক আছে? এ মাসেই আমি মোটামুটি আমি প্রাইমারি স্কুল টিচারদের বেতন করি, কারো 30,000, কারো 40,000 টাকা ট্যাক্স কেটেছি, বুঝতে পেরেছি তো? একজনের, হ্যাঁ, একসাথে কাটাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। তার জন্য কি করে, ওরা ইচ্ছা করলে 2 মাস 3 মাসে কাটাতে পারে, কিন্তু হ্যাঁ 2 মাস 3 মাসে কাটাতে পারে। কেউ ইচ্ছা করলে এটা 12 মাসেই কাটাতে পারে। তুমি যখন জেনে যাচ্ছ যে আমার পার মান্থ ফিক্সড এত টাকা ইনকাম, তাহলে আমাকে এই বছর গিয়ে এত টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে ইচ্ছা করে যদি মনে করে যে আমি 12 মাসেই কিছু কিছু করে ইনকাম ট্যাক্সে কাটিয়ে রাখবো, সেটাও কাটিয়ে রাখতে পারে। তাহলে এট এ টাইম প্রেসার পড়বে না, ঠিক আছে? এটা তো একজন যদি এমপ্লয়ের বছরে 12 লাখ টাকা ট্যাক্স করেছে, বছরে 12 লাখ টাকা ট্যাক্স করলে কাজ করলে তো ট্যাক্স লাগবে না। এটা বাড়ি দিয়েছে, আর ট্যাক্স লাগবে না, ধরো সাধারণ মানে মানে লাগবে না বলতে কি, যেটা 6 লাখ ছিল সেটাকে 12 লাখ করে দিয়েছে মানে সম্ভবত, ঠিক আছে? সেটা ট্যাক্স তোমার, হ্যাঁ ওটা বাড়িয়ে দিয়েছে স্ল্যাবটা, তার মানে ট্যাক্সের আওতায় পড়বে না। আচ্ছা, ট্যাক্সটা লাগছে না। আচ্ছা, তাহলে এটা ট্যাক্সের গেল। ইনকাম ট্যাক্সটা বছরে একবার দিতে হয়। ওকে, প্রফেশনাল ট্যাক্স প্রতি মাসে বেতনের সাথে ওটা দিতে হয়। এটাও কিন্তু পার্সেন্টেজে নয়, এটা স্ল্যাব আছে। হ্যাঁ, স্ল্যাব বলতে গ্রস স্যালারি যদি 10,000-এর উপর হয় তাহলে একটা অ্যামাউন্ট দিতে হয়, 15,000-এর উপর হলে একটা অ্যামাউন্ট দিতে হয়, 20,000-এর উপর একটা অ্যামাউন্ট, 25,000-এর উপর একটা অ্যামাউন্ট দিতে হয়, ঠিক আছে? এরকম অ্যামাউন্ট আছে, মানে 110 থেকে শুরু মনে হয়, 110, 130, 150, 200, 250 এরকম স্ল্যাব আছে। ওকে, এই স্ল্যাবে
এটা দিতে হয় ট্যাক্সটা। 10,000-এর নিচে যদি ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে ট্যাক্স লাগবে না। আচ্ছা, পিএফ বলে আরেকটা জিনিস হয় যেটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা কি? তোমার বেসিক যা পে মিনিমাম 6% তোমাকে ওখানে কাটাতে হবে প্রভিডেন্ট ফান্ডে, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ডটা কিছুই না, তোমারই টাকা একটা সরকারি অ্যাকাউন্টে, মানে ওটা তোমারই অ্যাকাউন্ট, ওখানে জমা রাখবে। হ্যাঁ, যাতে তুমি রিটায়ার্ড হওয়ার পর একসাথে টাকাগুলো উচিতভাবে পাও। শুধু রিটায়ার্ড হওয়ার পর বলেই নয়, এই টাকাটাকে আমরা আমাদের জমা হওয়ার পরে মাঝে কিছু ইউজ করতে পারি। অনেক সময় কি হয়, অনেক এমপ্লয়ি 10 বছর চাকরি করলো, 15 বছর চাকরি করলো, এখনও চাকরি আছে, এমন সময় বাড়িতে ধরে বাড়ি করবে, মেয়ের বিয়ে দিবে বা কোনো অসুখ হয়েছে, তখন তার প্রভিডেন্ট ফান্ডে যা জমেছে সেখান থেকেও কিছু টাকা লোন নিতে পারে। সেক্ষেত্রে ইন্টারেস্ট বা কিছু লাগে না, ওই লোনটা নিল, নেওয়ার পর ওই লোনটাকে আবার বেতন থেকেই কাটিয়ে করতে পারে, শোধ করতে পারে, ঠিক আছে? নিজেই নিতে পারে। মানে তখন ধরো 1 লাখ টাকা কেউ নিলে 20 কিস্তিতে কাটবে, 5,000 টাকা করে মাসে মাসে কেটে নিল, মানে ওর স্যালারি থেকে 5,000 টাকা কেটে নিল, মানে অ্যাট এ টাইম প্রেসারটা পড়লো না। ওকে, এইগুলো সুবিধাগুলো আছে। সেক্ষেত্রে তোমার কোনো লাগে না, মানে আমরা যে ব্যাংকে লোন নিতে গেলে সুদ লাগে, সেই সুদ কিছু লাগবে না, এই সুবিধাগুলো আছে। তাহলে পিএফ এর টাকা বা প্রভিডেন্ট ফান্ডের টাকা আমরা একদম শেষে গিয়ে পাবো। ওকে, এই যে লোনের ব্যাপার যেটা বললাম, লোন মানে কি? যদি পিএফ থেকে লোন নিয়ে থাকে তাহলে লোনের অ্যামাউন্ট এখানে বসাতে হবে। ওকে, তাহলে ওর কাটার পার্ট গেল কতটা? 1, 2, এখানে 3টে কাটার পার্ট গেলাম। ট্যাক্সে কাটলাম, পিএফ এ কাটলাম, লোন থাকলে কাটলাম, না হলে কাটলাম না, দিয়ে টোটাল ডিডাকশন মোট ক টাকা কাটলো, ঠিক আছে? এই 3টে যোগ করলে, এই 3টেকে যদি যোগ করি, এটা প্লাস এটা, তাহলে এখানে ডিডাকশনটা আসবে যে ওর এত টাকা কাটলো। তাহলে হাতে কত টাকা পাবে? নেট স্যালারি কত টাকা হবে? এই তো গ্রস থেকে এটা মাইনাস করে দিলে এটা নেট স্যালারি হয়ে যাবে, তাহলে আমার হাতে পেয়ে গেল। এই হচ্ছে সিট। তাহলে এই ক্যালকুলেশনটা আমাদেরকে এক্সেলে করতে হবে, প্র্যাকটিস করতে হবে বিভিন্ন কন্ডিশনের মাধ্যম দিয়ে। আমি যে এটা দিয়ে দিয়েছি তোমাকে, এটা এখানে লিখে দিয়েছি এই পার্সেন্টেজ, এইভাবে এটা দেখলেই বুঝতে পারবে। বোঝা গেল? শুধু এটা নয়, এরপরে শর্ত দিয়ে আসতে পারে, ঠিক আছে? শর্ত দেওয়াটা পরে, প্রথমে আমরা সিম্পল ক্যালকুলেশন করব, পরে শর্ত দিয়ে আসবো। শর্ত দিয়ে কি? যে কত টাকা গ্রস হলে কত টাকা পি ট্যাক্স হবে তার স্ল্যাবটা অটোমেটিক্যালি বসবে। ওকে, এরকম শর্ত আছে, আরও অনেক কিছু আছে। তাহলে এবার আমরা এটা করি। এক্সেল খুলবে, তাহলে এক্সেল খুললাম। আমরা এটাতে কি করেছিলাম? এটাতে কিছু করিনি, এটা করেছিলাম মার্কশিট, তাই তো? এই সিটটার নাম কি আছে? সিট 2। এটাকে রাইট ক্লিক করে রিনেম করে দেবে, দিয়ে লিখে দাও মার্কশিট। এই সিটে গেলাম, এটার নাম দিয়ে দিলাম, রিনেম করে স্যালারি সিট, ঠিক আছে? স্যালারি সিট। ওকে, এই স্যালারি সিটে এবার আমরা হেডিংগুলো তৈরি করব। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথমত সিরিয়াল নাম্বার দিতে পারো, আমি ইএমপি, নেম, DESIG, ডেজিগনেশন, DEPT শর্টকাটে লিখলাম, ডিপার্টমেন্ট, তারপর কি ছিল? BASIC, বেসিক লিখতে পারো বা বেসিক পে লিখতে পারো, ঠিক আছে? বেসিক পে। তারপরে দিচ্ছি তাকে আমি DA, HRA, MA, TA, আরও যদি কিছু থাকে সে কোম্পানির রুলস অনুযায়ী বা সরকারি রুলস অনুযায়ী তোমার ওখানে বসাতে হবে। বোঝা গেল? আমি মিনিমামটা দিলাম। এবার আসবে আমার মোট কত টাকা হলো গ্রস, তারপরে পি ট্যাক্স, প্রি ট্যাক্স, PF, TD, টোটাল ডিডাকশন। ও লোন আছে, হ্যাঁ লোন, তারপরে TD করলাম, ঠিক আছে? টোটাল ডিডাকশন, এবং সে হাতে পাচ্ছে নেট স্যালারি। এই ঘরগুলো আমাকে হেডিংয়ে বসাতে হবে। এবার এখানে আমার নাম লিখতে হবে, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, পরপর তুমি কিছু বসাবে, ঠিক আছে? কি বসাবে? এমপ্লয়ি নেম, আমার ফিক্সড এমপ্লয় কিছু আছে, তাদের নাম আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত ফিক্সড এমপ্লয় আছে। ওকে, ডেজিগনেশনগুলো লিখছি। আমি সাপোজ ধরে নাও অফিসার, ম্যানেজার, ক্লার্ক, গ্রুপ ডি, পিয়ন, ঠিক আছে? আর কি দিব? আর কি ডিজিগনেশন দেব? এটা তো স্কুলের করছি না, আমি কোনো একটা ডিপার্টমেন্টের করছি, অন্য কোনো ডিপার্টমেন্টের করছি, ঠিক আছে?
এলডিসি দিলাম, এলডিসি, ঠিক আছে, ইউডিসি, হ্যাঁ সেক্রেটারিটা সরকারি পদ, সহায়ক সেক্রেটারি সরকারি পদ, ঠিক আছে, হ্যাঁ এগুলো সরকারি পদ, ঠিক আছে। ইউডিসি, এলডিসি, আমার এলডিসি আরও থাকতে পারে, নিলাম। ওকে, ইউডিসি মানে হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, এটা হচ্ছে ক্লার্ক দিয়েছি আমি নর্মাল, এটাকে ইউডিসি এলডিসি দেয় ভালো, আমি এলডিসি দিলাম, ঠিক আছে, এলডিসি দিলাম, ঠিক আছে, শর্টকাটে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক। ওকে, তাহলে ডিপার্টমেন্ট, কোনো একটা ডিপার্টমেন্টের অফিসার, ম্যানেজার থাকে না, ম্যানেজার সব জায়গায় না থাকতেও পারে, অফিসার, ক্লার্ক, গ্রুপ ডি এগুলো থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে এগুলো আছে। এডুকেশন ডিপার্টমেন্টের অফিসার কে আছে? এডুকেশন ডিপার্টমেন্টের অফিসার যেমন ধরে নাও স্কুল এডুকেশনের আমাদের ব্লক লেভেল অফিসার হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুলস, এসআই বলা হয়, ঠিক আছে, সাব ইন্সপেক্টর অফ স্কুলস, এসআইএস, যে অফিসে আমি চাকরি করি। ওকে, আর স্কুল আছে, তার উপরে আছে অফিসার হচ্ছে তোমার এআই, ওরা হচ্ছে সাব ডিভিশন লেভেলে থাকে। তার উপরে যদি চলে যাও ডিআই, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, পুরো ডিস্ট্রিক্ট পরিচালনা করবে। তার উপরে যদি চলে যাও তখন সেক্রেটারি হয়ে যাবে, ঠিক আছে, স্টেট লেভেলে। ওকে, তো এইরকম বিভিন্ন অফিসার প্রত্যেক ডিপার্টমেন্টে আছে। তুমি যদি হেলথ ডিপার্টমেন্টে যাও, হেলথ ডিপার্টমেন্টের অফিসার আছে, ঠিক আছে, বিএমওএইচ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, ঠিক আছে, এরকম থাকে, ঠিক আছে, সিএমওএইচ আছে। তো এইগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে। আমি কোনো একটা ডিপার্টমেন্টের নাম দিয়ে দিলাম, সাপোজ আমি এটাকে এডুকেশন ডিপার্টমেন্টেই লিখলাম, ঠিক আছে, ইডিইউ। ওকে, এডুকেশন ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট দিতে পারো, আমি এডুকেশন ডিপার্টমেন্টেরই করছি। এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আচ্ছা এখানে ধরে এটাকে টেনে দিবে, সব একই চলে আসবে। ওকে, চলে এলো ডিপার্টমেন্ট। আচ্ছা, এবার তাদের বেতন এখানে তুমি নির্ধারণ করো। ওকে, বেসিক পে, কি লিখলাম, কমিয়ে দিলাম খুব তো। আচ্ছা, গ্রুপ ডি, পিওন, এটা বেসিক পে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, হলো। এবার আমাকে বার করতে হবে ডিএ, এইচআরএ, এগুলো বার করতে হবে। ডিএটা বার করবো। ডিএ এখানে তুমি এটা ফলো করবে, কত পার্সেন্ট ডিএ বলেছি আমি এখানে? 12% অফ বেসিক পে বলেছি। বেসিক পের 12% তোমাকে এই ঘরে বসাতে হবে। তাহলে এই ঘরে এই টাকার 12% তোমাকে বার করতে হবে। কি লিখবো বলো এই ঘরটাতে? সমান D2 12%, ওর 12%, হ্যাঁ 65,000 12%, আমরা D2 মানে তো 65,000, তাই D2, হ্যাঁ তো কি লিখবো? D2 লেখার পর 12% লিখে দেবো, ভাগ করবো তো, পার্সেন্টেজ বার করতে হয় কি করে? D2 এর মানে কি? এর মানে কি? আমরা অঙ্কের পাশে এর মানে কি শিখেছি? এর মানে গণিত বলে না, এর গুণ বলে না, তাহলে D2 এর মানে কত পার্সেন্ট? 12%, পার্সেন্ট চিহ্ন বসিয়ে দাও, হ্যালো। D2 এর 12%, বেসিক, D2 মানে কি? বেসিক, তাহলে বেসিক এর 12%, যাই বলবে এর মানে গুণিত কত পার্সেন্ট, পার্সেন্ট চিহ্ন বসালেই হবে। পার্সেন্টের চিহ্ন না বসাতে চাইলে কি করতে হবে? বাই 100 করতে হবে, তাই তো। এই পার্সেন্টের চিহ্ন না বসাতে চাইলে বিভক্ত 100 বসাতে হবে, ঠিক আছে। তাহলে যেটা সহজ মনে হবে সেটা তুমি করবে, কোনো অসুবিধা নেই। তাহলে D2 এর 12%, এন্টার মারো। তাহলে দেখো 65,000 এর 12% হচ্ছে এইটা, তাহলে এরও তো 12% বার করতে হবে। তাহলে নতুন করে বার করতে হবে না, কি করবো আমি এইটাকে ধরে ড্রাগ করে দেবো, এইভাবে টেনে দেবো, ঠিক আছে। ওকে, এটা ছোট করে দিই। আচ্ছা, এই চারে কত পার্সেন্ট বলেছি? এটাও 12% বলেছি, তাই না। এপ্রিল মাস থেকে আরও 3% দিয়ে বেশি দিচ্ছে সরকার, এখন 18% হবে। 18 মনে হয় হবে, সম্ভব 18 না 15 হবে, 18 হবে কি 15 হবে, যা একটা পার্সেন্টেজ হবে। হ্যাঁ, আচ্ছা, এবার এটাও 12%, তাহলে সেম কি লিখবো? সমান চিহ্ন দিলাম, D2 মানে বেসিকেরই তো,
হ্যাঁ D2 এর 12%, ঠিক আছে, D2 এর 12% একই বের হবে, কারণ দুটোই 12% আছে। আচ্ছা, এখানে এটা ডাবল ক্লিক করলেও এটা বেরিয়ে যায়, ঠিক আছে, 12% একই হবে, সেম হবে, দুটোই যেহেতু একই। এম এ কি বলেছি, এম এ কি বলা হয়েছে, 500 ফর অল, তাই না, সবার জন্য 500, তাহলে এম এর ক্ষেত্রে শুধু লিখে দিলাম 500। এখানে আর এক্সট্রা কোনো ফর্মুলা বা কিছু ক্যালকুলেশন নেই আমার, সবার জন্য 500। এটাকে এখানে ডাবল ক্লিক করো বা টেনে দাও, দেখো এটা সবারই 500 বেরিয়ে যাবে। ওকে, বেরিয়ে গেল। টি এর ক্ষেত্রে কি বলেছি, 3%। কার 3%? বেসিকের। বেসিক মানে কোনটা, D2, এটা এটা এটা, তাই তো, D2 এর 3% হয়ে গেল, এন্টার। তাহলে ডাবল ক্লিক করো, বেরিয়ে গেল। এখানে ডাবল ক্লিক করো, অটো সাইজ হয়ে যাবে, ঠিক আছে, ডাবল ক্লিক করলে অটো সাইজ হয়ে যাবে। হ্যাঁ, এই কলমের উপর এখানে ডাবল ক্লিক করলে টেনে বড় ছোটো করতে পারি, আর ডাবল ক্লিক করলে অটো সাইজ হয়ে যাবে। আচ্ছা, গ্রস, এবার আছে গ্রস মানে যোগ, তাই না, তাহলে এইখান থেকে এটা যোগ করতে হবে, শর্টকাটে একটা যোগ শিখালাম, এই 3 এগুলোকে সিলেক্ট করে নিয়ে কি করবে, অটো সামে ক্লিক করে দাও, দিয়ে অটোমেটিক বেরিয়ে গেল। এটাকে ডাবল ক্লিক করো, দেখো সবার বেরিয়ে গেল। হলো, তাহলে স্যার গ্রস স্যালারি বেসিক পে ছিল 65,000, কিন্তু গ্রস গিয়ে হচ্ছে কত, 83,000 টাকা, ঠিক আছে, 83,000 টাকা। এই এইচআর মানে কি বলতো, বাড়ি ভাড়ার টাকা, বাড়ি ভাড়ার টাকা। প্রত্যেকটা এমপ্লয়কে তার মানে চাকরির কর্মস্থলের আশেপাশে থাকার জন্য দূরে যারা এমপ্লয় তাদেরকে বাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়, ঠিক আছে, সে ভাড়া নিয়ে যাতে থাকতে পারে। এমন দেখা গেল যে কেউ কাছে বাড়ি সেও টাকা পাচ্ছে, কেউ দূরে বাড়ি সেও টাকা পাচ্ছে, সে ভাড়া নিয়ে থাকুক আর না থাকুক, কিন্তু হিসাব হচ্ছে যে টাকা দেওয়া হয় যাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারে। যারা সরকারি আবাসে থাকে যে সমস্ত এমপ্লয়িরা, তাদেরকে বাড়ি ভাড়ার টাকাটা দেয় না। যারা ধরে নাও বিডিও সরকারি কোয়ার্টার পায়, হেলথের যারা চাকরি করে দেখবা ডক্টর নার্স, তার তো একটা কোয়ার্টার পায়, হেলথের কোয়ার্টার থাকে, হসপিটালে যাবা তখন কোয়ার্টার থাকে, তাই না, তাহলে তাদের কিন্তু এই চাকরিটা দেবে না, কারণ তাদেরকে বাড়ি করে দিয়েছে, তার জন্য ওখান থেকে কেটে নেবে, ঠিক আছে, ওই চাকরিটা দেবে না সরকার। যারা বাড়ি ভাড়া সরকারিভাবে থাকে না তারাই একমাত্র পাবে। আবার এইচআরের একটা সিস্টেম আছে, যে সিস্টেম হচ্ছে এইচআরে কিন্তু সর্বাধিক 12,000 পর্যন্ত দিবে একজন এমপ্লয়কে, তার বেশি দিবে না, মাসে 12,000 ক্রস করে গেলে দেবে না। এইচআরের তো পার্সেন্টেজে হয়, কারো বেতন এখানে ধরুন 2 লাখ টাকা, যদি 1.5 লাখ টাকা বেতন হয় একজন এমপ্লয়ের, তাহলে এইচআরে 1.5 লাখের 12% কত টাকা হয়ে যাচ্ছে, এটা বাড়ি দিই আমি 1.5 লাখ টাকা করলাম, তাহলে 12% সমান এরকম চিহ্ন হলে কি করবে, এটাকে বড় করবে, ঠিক আছে, 18,000 টাকা হয়ে যাচ্ছে, তাই না। এইচআরে কত হয়ে যাচ্ছে, দিয়ে যা হচ্ছে কোনো অসুবিধা নেই, কিন্তু এইচআরে তখন কিন্তু তোকে 18,000 দেবে না, কমে দেবে, 12,000ই দিবে, সর্বাধিক কত দেবে, 12,000 দিবে, এই একটা ব্যাপার। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, সেক্ষেত্রে কিন্তু টোটালের উপর 12,000 পাবে, দুজনে 12,000 24,000 পাবে না, 6 12,000 পাবে। 12,000 ক্রস করে গেলে ওদের কিন্তু ওইখান থেকে কেটে দিতে হবে, বোঝা গেল। কেননা স্বামী স্ত্রী একসাথেই তো থাকবে তারা, ঠিক আছে। বাড়ি ভাড়ার ক্ষেত্রে তাদের এমপ্লয়ের যে এইচআর, এটা কিন্তু সর্বাধিক 12। এটা নিয়ম বলে দিলাম তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটা কমিয়ে দিয়ে আমি 65,000 করে দিলাম, ঠিক আছে, গ্রস চলে এলো, তাহলে গ্রস বেরিয়ে গেল। কি এসেছিল, ওইটাকে টেনে বড় করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, টেনে বড় করে দেবে, ঠিক আছে। হ্যাঁ, অনেকটা গ্রস হয়ে গেছে। ট্যাক্স, এবার ট্যাক্স কি বলেছি, একটা পার্সেন্টেজে আপাতত বলেছি, ট্যাক্সটা 3% অফ। কার 3%? না, গ্রসের পর, হ্যাঁ গ্রসের। এখানে দেখো ইনকাম ট্যাক্স বলো, ট্যাক্স ক্যালকুলেশন হয় গ্রসের উপর, মানে টোটাল কত টাকা ইনকাম হলো, তারপর হ্যাঁ একজন এমপ্লয়ি ওর যখন ইনকাম ট্যাক্স দেয়, শুধুমাত্র এই নয় যে চাকরির ইনকাম থেকে হবে, তুমি যদি আদার্স কোনো সোর্স থেকে ইনকাম করো সেটাকেও ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে। ইনকাম ট্যাক্স সবাইকে দিতে হয়, শুধুমাত্র যে সরকারি চাকরি করে তাকে নয়। আমি যদি একটা বিজনেস করছি আমাকেও ইনকাম ট্যাক্স দিতে হবে, বুঝতে পেরেছো তো। হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে যদি তোমার অ্যাকাউন্টে লেনদেন হয় তাহলে সরকার এমনি হিসাব পেয়ে যাবে, তোমার টাকা ফোন পেতে সব ঢুকছে, অ্যাকাউন্টে ঢুকছে, প্রতি মাসে তোমার এত টাকা করে ঢুকছে, ঠিক আছে, তাহলে সরকার হিসাব পাবে তোমার এত টাকা লেনদেন হচ্ছে প্রতি মাসে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ইনকামের ট্যাক্স কিন্তু সবাইকেই দিতে হয়, শুধুমাত্র হ্যাঁ সবাইকে ইনকাম ট্যাক্স দিতে হয় যদি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে।
না লাখ লাখ টাকা ইনকাম করছে যারা বিজনেসের মাধ্যমে, তাদেরকে ইনকাম ট্যাক্স দিতেই হবে, ঠিক আছে। ট্যাক্স ফাইল করে রাখতে হয়, তাতে ইনকাম ট্যাক্সের আওতায় পড়ো বা না পড়ো, ঠিক আছে। আরে আমার তো খুব ইচ্ছে, তাহলে ট্যাক্সটা আপাতত আমি এখানে 3% কাটছি গ্রসে, তাই না? তাহলে ইকুয়াল টু গ্রস কি কই ডি টু গ্রস I2 গ্রস কোনটা? গ্রসের 3%, ঠিক আছে। বাবা এত টাকা ট্যাক্স লেগে গেল, প্রতি মাসে এত টাকা করে ট্যাক্স দিলে প্রচুর টাকা লেগে যাবে, ঠিক আছে। এত টাকা ট্যাক্স লাগে না, 3% করলে এরকম ট্যাক্স বেরোবে সবারই, ঠিক আছে। এত টাকা ট্যাক্স বেরোবে, ট্যাক্সটা স্ল্যাবে থাকে, আমি যেটা বললাম ওই যে স্ল্যাবটা ওই স্ল্যাবে থাকে, তাহলে আমরা ট্যাক্সটা সেই স্ল্যাবে করব। আপাতত আমি এটা বার করলাম। আচ্ছা দশমিকের ঘর যখন চলে আসবে, দশমিকের ঘর এইখান থেকে কমিয়ে নেবে, এই এখান থেকে কমিয়ে নেবে, এটাতে বাড়ে দশমিকের ঘর আর এটাতে কমে হোম ট্যাবের মধ্যে, ঠিক আছে। ডেসিমাল প্লেস ইনক্রিজ ডিক্রিজ করা যাবে এখান থেকে। ট্যাক্সটা আমি 3% এত টাকা হয়ে যাচ্ছে। প্রভিডেন্ট ফান্ড বেসিকের 6%, বেসিকের 6% ইকুয়াল টু বেসিক মানে কত আছে আমাদের এই D2, তাহলে D2 এইখানে D2 লিখবে, অথবা এইখানে গিয়ে এখানে সমান চিহ্ন দিলে তারপরে এখানে গিয়ে ক্লিক করলে সেল অ্যাড্রেসটা বসে যাবে ডাইরেক্টলি, ঠিক আছে। লিখতে হবে না, D2 এর 6/100, এটা 6% মিনিমাম, ঠিক আছে। ম্যাক্সিমাম তুমি বেশি কাটাতে পারো, অনেক বেশি কাটাতে পারো। কতটা কাটাতে পারবা? পিএফে তুমি জমিয়ে রাখবা, তোমার টাকা তুমি জমিয়ে রাখবা, ঠিক আছে। তুমি এত টাকা পর্যন্ত জমাতে পারবা, যার যতটা বেসিক পে ততটা পর্যন্ত জমাতে পারবে ও, ম্যাক্সিমাম এটা লিমিট। তাহলে তো সবই চলে যাবে টাকা, যদি অত টাকা জমিয়ে দিই তাহলে আমি আর হাতের টাকা থাকবে না, ঠিক আছে। এটা তাহলে পিএফে হলো এত টাকা মিনিমাম, এত টাকা করে জমাতে হচ্ছে, ঠিক আছে। ওকে, লোন আপাতত আমি করলাম সবারই 0, কারোর লোন নেই, ঠিক আছে। সবারই জন্য কি করে দিলাম? হ্যাঁ লোন পরে করছি, ঠিক আছে। এখনই তো চাকরিতে জয়েন করলো, লোন হোক। আচ্ছা এই টিডিটা কি হবে বলো, এখানে কি লিখবো? এইটা প্লাস এটা প্লাস এটা, তাহলে আমি 3টেকে সিলেক্ট করলাম, দিয়ে অটো সামে ক্লিক করে দিলাম, তাহলে আমার যোগটা এখানে বেরিয়ে গেল। মানে J2 থেকে L2 পর্যন্ত, দেখো সাম J2 থেকে L2 পর্যন্ত। পিট্যাক্স ধরবে না, পিট্যাক্স পিএফ আর লোন 3টাকে যোগ করে টোটাল ডিডাকশন মানে মোট কত টাকা কাটবে, হয়ে গেল। এটাকে আমি এই করে দিলাম। এবার এটা করা থাকলে একটা সুবিধা, ধরো কারোর লোন বসবে এখানে, যদি লোন আমার যদি 5,000 টাকা লোন বসে, তাহলে অটোমেটিক দেখো টোটাল ডিডাকশনটা বেড়ে যাবে, 3,100 ছিল এখানে 8,154 হয়ে গেল, ঠিক আছে। অটোমেটিক বেড়ে যাবে। আমি লোন আপাতত এটাকে 0 করলাম। এবার আসছি নেট স্যালারি। নেট স্যালারি মানে হচ্ছে হাতে কত টাকা পাচ্ছে। তাহলে এবার এই ঘরে কি লিখবো? গ্রস মাইনাস টিডি। তাহলে গ্রস মানে কোনটা? I2 মাইনাস সাইন দাও, মাইনাস টিডি হচ্ছে এই টাকাটা, এটা M2 এন্টার মারো। এইটা হচ্ছে হাতে পাচ্ছে, এখানে ডাবল ক্লিক করো, বোঝা গেল? হ্যাঁ, তাহলে 65,000 থেকে সব কেটে কুটে 76,000 টাকা এত টাকা পাচ্ছে। হ্যাঁ গ্রসটা বেসিক রেটা এটা, এগুলো না দিয়ে এতদিন ধরে দিয়ে আসছে, আর না দেওয়া করতে পারে। এখন এটাই পার্সেন্টেজ কমাচ্ছে বাড়াচ্ছে, তাদের তো ঝামেলা লেগে যাচ্ছে, আন্দোলন লেগে যাচ্ছে, বুঝলে তো। হ্যাঁ গ্রস হলো। এবার দেখো ট্যাক্সটা আমার একটু বেশি হয়ে গেছে, 3% দিয়ে অনেক বেশি হয়ে গেছে। ট্যাক্সটাকে আমি ডিলিট করলাম, ট্যাক্সটাকে এবার স্ল্যাবে নিয়ে আসবো। ওকে, এবার এই স্ল্যাবটা পরে দেখবা তোমাদের আমি এখানে দিয়েছি, এই যে ক্যালকুলেট প্রি ট্যাক্স উইথ দ্য ফলোয়িং কন্ডিশন। ক্যালকুলেট প্রি ট্যাক্স উইথ দ্য ফলোয়িং কন্ডিশন, এই স্ল্যাবটা আমি দিয়েছি। গ্রস স্যালারি 35,000-এর উপরে হলে কত টাকা কাটবে? 250, 30,000-এ 200, আর 25,000-এ 150, 15,130, আর 10,000-এর উপর হলে 110, আর তার নিচে হলে কাটবে না। এইটা এবার তোমাদেরকে লজিক্যালি বসাতে হবে ইফ দিয়ে, রেজাল্ট যেমন করেছিলে। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটা ওখানে লিখতে হবে। 35, 30, 25, 15, 10 শর্ত আছে। তাহলে যদি এটা হয় তাহলে এটা, 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 যদি এটা হয় তাহলে এটা। তাহলে কি এটা? গ্রস। গ্রসের সেল অ্যাড্রেস কি আছে?
I2, তাহলে এই ঘরে তোমাকে ফর্মুলাটা লিখতে হবে, এই ঘরে, ঠিক আছে? এই ঘরে এবার ফর্মুলা লিখতে হবে। কি ফর্মুলা লিখতে হবে এই ঘরে? এখানে যদি গ্রস I2 মানে তো গ্রস গ্রেটার দ্যান ইকুয়াল টু কত আছে 35,000 কমা কি হবে, কত হবে বলেছি 250 হবে, 250 হয়ে গেল একটা কন্ডিশন, একটা হয়ে গেল, কমা সেকেন্ড কন্ডিশন যদি গ্রস গ্রেটার দ্যান ইকুয়াল টু 30,000 তাহলে 200, তাই তো, কমা যদি গ্রস গ্রেটার দ্যান ইকুয়াল টু 1000 তাহলে হ্যাঁ 150, কমা যদি গ্রস গ্রেটার দ্যান ইকুয়াল টু 20 লিখলাম 20 তাহলে কত আছে 130 আছে মনে হয় 130, যদি গ্রস গ্রেটার দ্যান ইকুয়াল টু 15,000 তাহলে 110, ও 20,000 ছিল না নাকি 15 ছিল, তাহলে এটাতে 15 পরে 10 না, তাহলে এটা 15,000 করে দিই, এটাকে 15,000 করে দিলাম, 15,130 আর এটা 10,000 তাই না, এটা 10,000, 10,000 110 আর আদারওয়াইজ 0। কতগুলো কন্ডিশন হলো 1 2 3 4 5টা, 1 2 3 4 5 হয়ে গেল, এন্টার। তাহলে এর ট্যাক্স লাগলো কত টাকা 250, এবার এটাকে টেনে দাও, দেখো 130 150 250 সবই 250 মানে সব ওই 35-এর ওপর হয়ে গেছে, ঠিক আছে? এবার যদি তুমি বেসিক পে কমাও, ঠিক আছে, এখানে যদি বেসিক পে কমাও তাহলে দেখবে ট্যাক্স কমে গেছে। ওকে, আমি বেসিক পে এর করলাম 5,780 টাকা, তাহলে ট্যাক্স 0, কেন এর গ্রস কত হলো এই 7,000 কত টাকা গ্রস হয়েছে, ঠিক আছে, তাই ট্যাক্স কত হয়ে গেল 0 হয়ে গেল। হ্যাঁ 8,500 যদি করি তাহলে না 8,000 গ্রস বেড়ে 11,000 হয়ে গেছে, যে তাই 110 টাকা লাগলো, ঠিক আছে এইটা। তাহলে এইভাবে আমাদের ট্যাক্সের ফর্মুলাটা লিখতে হবে, বুঝতে পারলে? এইগুলোকে প্র্যাকটিস করতে হবে, এই লজিকগুলোকে। আমার নর্মাল ক্যালকুলেশন পার্সেন্টেজ তো যে কেউ করতে পারে, যে পার্সেন্টেজ বার করা সহজ হচ্ছে যা বলছে ওটা ইন্টু অত বাই 100 বা অত পার্সেন্টেজ কথাটা লিখে দিলেও হয়ে যায়, তাই না? শর্টকাটে বার করে নিতে পারবো। আচ্ছা এই বার হলো, তাহলে এটা বুঝতে পারলে? এটা কিন্তু আমার এখানে সিটে লিখে দেওয়া আছে, এই সিটে কিন্তু আমার এদিকে লেখা আছে, দেখো এখানে কি বলেছি, এখানে J2 হচ্ছে সেল অ্যাড্রেস অফ গ্রস, ওখানে কি ছিল আমার J2 ছিল না I2 ছিল? হ্যাঁ I2 ছিল, কিন্তু এখানে কি আছে J2, হতেই পারে তোমার চেঞ্জ এদিক ওদিক, তুমি কোন একটা কলম কমিয়ে দিয়েছো তাই তোমার কমে যেতেও পারে, ঠিক আছে? থেকে যাবে, হ্যাঁ না সেভ করতে হবে। সেভ বলতে কি, এই যে এটা যদি নাম দেওয়া ছিল তো আমার, তাই না 555 নাম দেওয়া ছিল, আমি যখন আবার সেভে ক্লিক করলাম এটা সেভ হয়ে গেল, ওখানেই ওই ফাইলে সেভ হয়ে গেল, হ্যাঁ ওই ফাইলে সেভ হয়ে গেল। এবার এটা আমি বন্ধও করে দিলাম, তুমি যখন পরের দিন এক্সেল খুলবে, MS এক্সেল খুলবে বা এটাকে যেখানে সেভ করেছো সেখান থেকে এখানে গিয়ে দেখবে নামগুলো দেখতে হবে, তো এই হচ্ছে রিসেন্টলি কাজ করা হয়েছে যে সমস্ত ফাইলে তার নাম, তাহলে এটাতে করেছি আমরা। এটা মাউস নিয়ে গেলে দেখতে পাবো নিচে দেখো মাই ডকুমেন্টস লেখা আছে 555.xlsx, অর্থাৎ মাই ডকুমেন্টস এই ফাইলটা সেভ হয়ে আছে। তুমি এখান থেকে খুলে দাও, ডাবল ক্লিক করো, চলে এলো তোমার এখানে মার্কশিটটা করা আছে, এখানে তোমার প্রথম দিন গানগুলো করা ছিল, এটা স্যালারিটা সেট করলাম, আবার এখানে একটা সিট নিয়ে আবার নতুন কিছু করবো আমরা, একটা সিটেই সব কাজ করবে, তাহলে কি হবে এক জায়গাতেই সব পাবে, নতুন নতুন সিট নেওয়া দরকার নাই, যে নামে সেভ করবে সেটাতেই কাজ করবে। আচ্ছা নেক্সট হচ্ছে, তাহলে আমরা এই যে ক্যালকুলেশনটা আমি এখানে লিখে দিয়েছি যে হেয়ার J2 ইজ দ্য সেল অ্যাড্রেস অফ গ্রস, এখানে J2 এর জায়গায় I2 হতে পারে, তোমার সেল অ্যাড্রেস গ্রসের যেটা হবে সেটাই বসাবে, এটা দেখে হুবহুব নকল করতে গেলে কিন্তু পারবে না, মাথায় রাখবে যে এখানে সেল অ্যাড্রেসটা কি আছে, তাই না? তাহলে এটা হচ্ছে গ্রস, তাহলে যদি এটার বাংলা তো যদিই হয়, যদি গ্রস এত হয় গ্রেটার দ্যান ইকুয়াল টু 35,000 মানে 35,000 অথবা তার বেশি, তাহলে কমাটা হচ্ছে তাহলে কি হবে 250, আবার
যদি গ্রস এত হয় তাহলে 200, যদি গ্রস এত হয় তাহলে 150, যদি গ্রস এত হয় তাহলে 130, যদি গ্রস এত হয় তাহলে 110। এরপরে আবার যদি বসাচ্ছি না, তাই এটা না হলে হবে, অর্থাৎ এগুলোর বাইরে যদি কিছু হয় তাহলে না হলেই কি হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা এইভাবে তোমাকে আদার্স কিছু কন্ডিশন আমি এখানে লিখে দিয়েছি, এগুলোও কিন্তু বসাতে হবে। এবার যদি বলি যে তুমি টিএ সবাইকে দেবে না, টিএ কাকে কাকে দেবে? অফিসার হলে 1,500 টাকা দেবে, ম্যানেজার হলে 1000 টাকা দেবে, ক্লার্ক হলে 700 টাকা দেবে, আর গ্রুপ ডি হলে 500 টাকা দেবে, আদারওয়াইজ কেউ টিএ পাবে না। এই শর্ত তোমাকে কোম্পানি বা গভর্নমেন্ট দিল, যেখানে চাকরি করছে তোমাকে, তোমার স্যালারি শিটে টিএ পাবে এরা, আর কেউ পাবে না। তাহলে এটা তোমাকে দেখে দেখে যদি যদি 10 জন ম্যানেজার থাকে, 10 জন ক্লার্ক থাকে, 100 জন গ্রুপ ডি থাকে, তাহলে তোমাকে একটা একটা করে বসাতে হবে, সময় লাগবে প্রচুর। তাহলে তুমি ফর্মুলা বসাও। কি বলেছে? ডেজিগনেশন অফিসার। তাহলে ডেজিগনেশনের সেল অ্যাড্রেস কি আছে আমার এখানে? এখানে C2, আমার এখানে দেখি কি আছে, ডেজিগনেশনের সেল অ্যাড্রেসটা কি আছে দেখো, ডেজিগনেশন আছে কোথায় আমার? B2-তে। ঠিক আছে, ওখানে C2 কেন হচ্ছিল? দেখা গেল এর আগে ইনসার্ট, আমি একটা ইনসার্ট করি, এখানে একটা সিরিয়াল নাম্বার নেওয়া আছে, SLNO। ঠিক আছে, সিরিয়াল নাম্বার 1, 2, মানে যতজন এমপ্লয় তাদের একটা সিরিয়াল আমার এখানে করা আছে। এবার দেখো সেল অ্যাড্রেসটা C2 হয়ে গেল। আগের বার কিসের সেল অ্যাড্রেস যেন মিল ছিল না, J2 না কি ছিল গ্রসে, দেখো J2-তে চলে এলো গ্রসটা, তাই না? তাহলে আমার সিটের সাথে মিলে যাচ্ছে এটা, তাই তো? তাহলে সিরিয়াল নাম্বারটা নিলে তোমার মিলে যাচ্ছে, একটা কম ছিল বলে ওটা উল্টোপাল্টা হচ্ছিল। তাহলে কি বার করতে বলেছি আমি? টিএ কাউকে এত টাকা দেবো না আমি। টিএর শর্ত হচ্ছে, শর্তটা দেখে নিই, তাহলে অফিসার হলে এত, ম্যানেজার হলে এটা, ক্লার্ক হলে এটা, গ্রুপ ডি হলে এটা, আদারওয়াইজ কত হবে? 0 হবে। তাহলে তোমাকে এই ফর্মুলাটা এখানে লিখতে হবে, অফিসার, ম্যানেজার, ক্লার্ক, গ্রুপ ডি। ওকে, তাহলে টি এর ঘরে তোমাকে ফর্মুলাটা লিখতে হবে। ওকে, সমান চিহ্ন, যদি ডেজিগনেশনের সেল অ্যাড্রেস কোনটা বললাম? এটা 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 কি লিখবো? গ্রেটার দ্যান লিখবো না ইকুয়াল টু লিখবো? এটা ইকুয়াল টু অফিসার, ডাবল কোটেশন ক্লোজ। আমরা এর আগে বলেছিলাম না এরকম করে করতে হয়? হ্যাঁ, লেখা থাকলে ডাবল কোটেশন দিতে হয় লেখার ক্ষেত্রে। এবং ওটাকে ইকুয়াল টু দিলাম কেন? কারণ ওই ঘরের ভ্যালু যেন এই লেখাটাই হয়, অফিসার লেখাটাই থাকে, অন্য কিছু যেন না হয়, তাই না? তাই ইকুয়াল টু দিয়েছি আমরা। তাই C2 যদি অফিসার হয় তাহলে কি 1,500, তাই তো, কমা, যদি C2 ইকুয়াল টু MANAGER ম্যানেজার, তাহলে ম্যানেজার কত দিয়েছি? 1,000 টাকা, 1,000 টাকা, কমা, যদি C2 ইকুয়াল টু কি আছে গো? CLEARK, এই বানানটাই দেওয়া আছে তাই না, ক্লার্ক, তাহলে কত আছে? 700, কমা, যদি C2 ইকুয়াল টু GROUP-D, এইভাবে দেওয়া আছে তাই না, তাহলে কত? 500, আর বাকিদের না হলে 0, 1 2 3 4। ওকে, তাহলে 1,500 পেয়েছে, টেনে দাও কে কত পাবে, অটোমেটিক্যালি দেখে নাও। 1,500, 1,500, 700 কেউ পায়নি। কেন পায়নি? ক্লার্ক কেউ নাই, LDC আছে। হ্যাঁ, তাহলে এবার আমি ওখানে ক্লার্ক মানে লোয়ার ডিভিশন ক্লার্ককে ডেজিগনেশন কি লিখে দিয়েছি? LDC লিখে দিয়েছি। তাহলে আমাকে ফর্মুলা চেঞ্জ করে আসতে হতো, ওখানে LDC লিখতে হতো ক্লার্কের জায়গায়। ঠিক আছে, LDC বা UDC কিছু একটা লিখতে হতো। আমি সাপোজ LDC-কে দেবো না, ক্লার্কের জায়গায় চেঞ্জ করে UDC করে দিলাম। LDC-কে দেবো না, UDC আবার ডিভিশন ক্লার্ককে দেবো। ঠিক আছে, UDC-কে দিলাম না। তাহলে একবার ফর্মুলাটা লেখার পর এটাকে ধরো আবার ড্র্যাগ করবে, নাহলে নিচের গুলো বসবে না। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এই 700 টাকা পেয়েছে, UDC একটাই আছে তাই 700 টাকা পেয়েছে। এর প্রমোশন হলো যে LDC থেকে UDC হলো, ঠিক আছে, UDC হলো। এবার দেখো অটোমেটিক ওর 700 টাকা ওখানে বসে গেল। ঠিক আছে, তাহলে ফর্মুলা যদি লিখে রাখো তাহলে তোমার এই সমস্যাগুলো আসবে না। তাহলে ফর্মুলা এখানে লিখে রাখতে হবে, কি হলে কি পাবে। এক্সেলে একটা মজার জিনিস, তাই না? তাহলে আমি এখানে ফর্মুলা লেখাটাও শিখে গেলাম যে কিভাবে আমরা অফিসার হলে কি হবে, ম্যানেজার হলে কি হবে, ক্লার্ক হলে কি হবে, গ্রুপ ডি হলে কি হবে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, বানানের যদি টুকিটাকি ভুল হয় তাহলে কিন্তু আসবে না, বানানের ভুল হলেও আসবে না। তুমি অফিসার বানান OFFICER, এখানে S একটা যোগ করে দিলাম, তাহলে দেখো ওর কত টাকা দিয়ে দিল,
অফিসার্স করে দিয়েছি, তাই ওকে 0 টাকা দিল। কেন দিল? কারণ আমার ফর্মুলাতে বলা আছে এই লেখাটা হলেই দিব আমি। এখানে যদি এস দাও তাহলে পাবে। হ্যাঁ, তো এটা আমাকে এখানে অফিসারের এসটা কেটে দিই, তোমার এসের জন্য টাকাটা কমে গিয়েছিল তাই না, এসটা কমিয়ে দিলাম, এবার টাকাটা চলে এলো। তাহলে এসের জন্য টাকা পাচ্ছিল না, কি অবস্থা। এটা কি ফর্মুলা লেখা আছে? এদিকে দেখি আমরা ফর্মুলা করা আছে কিনা। হ্যাঁ, করা আছে, ঠিক আছে। এই যে তাহলে এইগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আরও ফর্মুলা দিয়েছি আমি বিভিন্ন লজিক, যে ডিএ। এবার যেটা বলেছি যে এটা হয় না, তবুও আমি তোমাদের বিভিন্ন ফর্মুলায় বার করার জন্য এটা দিয়েছি। ডিএ এভাবে বার হয় না, কিন্তু এটা ডিএ না হয়ে যদি অন্য কিছু হতো, যদি কমিশন হতো, তুমি যা সেল করবে, সেল যদি 20,000-এর ওপর হয় তাহলে তুমি এত টাকা কমিশন পাবে, বোনাস পাবে, ঠিক আছে। এত টাকা সেল হলে যা সেল করেছে তার এত টাকা কমিশন পাবে, ঠিক আছে। এটা হচ্ছে তাই, এটার মানে হচ্ছে তাই। তাহলে এখানে কমিশন হতো যদি, তাহলে এটা কিভাবে বার করতে, তুমি ধরে নাও বলেছি এখানে বেসিক, এখানে ডিএ 100% দিয়ে দিয়েছি আমি, মানে 20,000 টাকার ওপর বেসিক হলে 20,000 টাকায় যা হবে তাই অত টাকাই পাবে, তাই না। 17,000-এ দিয়েছি 75%, 15,000-এ 60%, 10,000-এ 50%, আদারওয়াইজ 40%, এরকম লিখেছি। তো আমি 20,000-এর ওপরকে আমি এখানে কেটে দিয়ে চেঞ্জ করে দিলাম। 20,000-এর ওপর হলে তুমি পাবে 15%, 100 নয়, শুধু 15%, ঠিক আছে। তারপরে 17,000-এর ওপর হলে 10%, এটাকে 8%, এটা 5%, এবং এটা 3% করে দিই, ঠিক আছে। এটা কমিশন হোক বা ডিএ হোক, এরকম একটা স্ল্যাব করে দিলাম আমি। অনেক সময় হয় না যে দেখবে মার্কেটে যারা সেলসম্যান থাকে, তুমি কেমন সেল করলে সেলের উপর কমিশন দেয়, ঠিক আছে। তাহলে বললো তোমার যা সেল হবে সেই সেলের উপর তুমি এই পার্সেন্টেজ কমিশনটা পাবা। সেল যদি বেশি করতে পারো তাহলে বেশি লাভ, ঠিক আছে। তাহলে এই স্ল্যাব আমি তৈরি করে দিলাম। তো এটা আমি বেসিকের পর অ্যাপ্লাই করে দেখি। যাদের বেসিক 20,000-এর বেশি তারা 15% পাবে ডিএ, 17,000-এর বেশি হলে পাবে 10%। এই 20,000টাকে বাড়িয়ে আমি 40,000 করে দিই। 20,000টাকে বাড়িয়ে কী করে দিলাম? 40,000 করে দিলাম। এটাকে করে দিলাম 30,000, এটাকে করে দিলাম 25,000, আর এটা 15,000, ঠিক আছে। এই স্ল্যাবটা বানিয়ে দিলাম, ওকে। তাহলে 40,000-এর উপর হলে 15%, 30,000-এর উপরে 10%, 25,000-এ 8%, 15,000-এ 5%, আদারওয়াইজ যা আছে সব 3% পাবে, ঠিক আছে। এই স্ল্যাবে যদি ডিএ বার করতে বলা হয় তাহলে কীরকম বার হবে, ডিএ হোক কমিশন হোক যাই হোক, এখান থেকে এটা ডিলিট করে দাও, প্রথমে বার করে নাও, এবার ডিলিট করে দাও, ঠিক আছে। এবার এখানে লেখো, এখানে এবার ফর্মুলাটা লেখো। কি লিখো বলো? যদি ইফ, তাই তো, আই, তাহলে যদি বেসিক, বেসিক মানে কোনটা? এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 40,000, তাহলে কত টাকা দিব? 20%। কার 20%? বেসিকের 20%। তাহলে এই ঘটে এখানে কি লিখবো এবার আমি ফর্মুলাতে? যদি বেসিক 40,000-এর বেশি হয় তাহলে বেসিক যা থাকবে তার 20% পাবে না। বেসিক কোনটা? বেসিক তো এইটা। তাহলে আবার বেসিক মানে E2 এর 20% বলছি তো, 20%। দেখো এটা মানে কি, যদি বেসিক 40,000-এর বেশি হয় তাহলে যা থাকবে তার 20% পাবে, হয়ে গেল। কমা, আবার সেম ভাবে লেখো, যদি বেসিক, বেসিক মানে তো এটা E2, তাই না। যদি E2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 30,000 তাহলে E2 এর কত পার্সেন্ট? 30,000 বললাম, 30,000-এ 10%, 25-এ 8, তাহলে E2 এর 10%, কমা, যদি বেসিক গ্রেটার দ্যান ইকুয়াল টু 25,000 তাহলে বেসিক, E2 মানে বেসিক, এর 8%। যদি E2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 15,000-এ 5% না হলে 3%, 15,000 তাহলে E2 এর 3%, না হলে E2
এর ও এটা E2 এর 3%, এটা 3% হবে, ঠিক আছে, ওটা 5% হবে। E2 এর এটা হচ্ছে 5%, নাহলে 3%, না হলে 3% এইটা। তাহলে বেসিক এর 3%, বেসিক যা থাকবে তার 5%, ঠিক আছে, মানে কি হলে কি হবে এটা, এইটুকুটা যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা হবে না। এন্টার স্যার সরকারি আছে স্যার কি দেখো, এই কত টাকা পেয়েছে, 255 টাকা মাত্র, মানে 10,000-এর নিচে, মানে ক পার্সেন্ট পেয়েছে, মানে 3% পেয়েছে। এটাকে যদি 1000 টাকা করি তাহলে কত টাকা পাচ্ছে দেখি, 30 টাকা, 3%ই পাচ্ছে, ঠিক আছে। 5000 করি, 3 5 15, হ্যাঁ 8000 করি, 5 8 40, মানে 5%-এ চলে এলো, 8000-এর বেশি 5%-এ চলে এলো নাকি, 3 8 24, 3%ই আছে, 10,000-এর উপর বলেছিলাম তাই না, 10,000 হলে তবুও তো তাই আছে, তাহলে কত ছিল, ওপরে হতে হবে না, 15,000 ছিল মনে হয় নাকি, 10,000 তো 3% আসছে, স্ল্যাবটা কি ছিল আমার এখানে 3% পাবে, 15,000 উপর গেলে 5% পাবে, 10,000-এও 3%ই পাবে, 15,000 গেলে 5% পাবে, ঠিক আছে, ওপর থেকে 15,000 অথবা তার ওপর থেকে। 15,000 হলেও হবে, দেখো 5 15 75, 750 টাকা পাওয়ার কথা, 15,000 লিখি এখানে আমি, এই দেখো, ঠিক আছে, 15,000 হলেও পাবে, 15,000-এর 1 টাকা যদি কমে যায় পাবে না, মানে 14,999 হলেই কম থাকবে, 14,999 যদি হয়, 750 ছিল, 1 টাকা কমিয়ে দিলাম, এবার দেখো কত টাকা কমে গেল, 1 টাকার জন্য, হ্যাঁ এই কমিশনে। তাহলে এইরকমভাবে কমিশনগুলো সেট করে থাকে, সেট করা থাকবে, তোমার সেই অনুযায়ী সেলসের উপর বেরোবে, তাহলে সে দেখছে যে আমার লাভ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। কিছু কোম্পানিগুলো তো বড় টার্গেট দেওয়া থাকে, তোমাকে এত টাকা সেল করতে হবে, ও তখন নিজের পকেট থেকে দিয়েও সেল করে দেয়, ধরনের এমনও হয়, ঠিক আছে, এইটা। আচ্ছা এইটুকু থাক নাকি আজকে, তাহলে হ্যাঁ এই স্যালারির এটা, ঠিক আছে, স্যালারি শিটটা করবে, ঠিক আছে, মানে এইগুলোকে একদিন এসে তোমরা প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। আর তোমাদের একটু সুবিধা করার চেষ্টা চলছে, এখন জানি না হবে কিনা, বুঝলাম না, ওই যে বললাম যে ওইদিকে সেন্টারের কথাটা বলছিলাম না।